শিক্ষার্থীদের আন্দোলনকে ছিনতাই করে দুর্বৃত্তদের সহিংসতার আরও কিছু ভিডিও চিত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে এসেছে। স্থানীয়দের ধারণ করা এসব ভিডিও চিত্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দুর্বৃত্তদের নৃশংসতা ফুটে উঠেছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে। সার্বিক যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের প্রধান বার্তা প্রধান মামুন আবদুল্লাহ এবং প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আপনাদের দুজনকেই আসলে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে আসলে এই কয়েকটা দিন আমরা আসলে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছি, পর্যবেক্ষণ করছি। যেটি জানতে চাই মামুন আবদুল্লাহ আপনার কাছে, আমরা আরও দুটি নতুন ফুটেজ দেখলাম। একটি তো ল্যাবের ফুটেজ আমরা আগে দেখেছি, আর একটি বিটিভিতে কারা গিয়ে দুর্বৃত্তায়ন করেছে, কিভাবে করেছে সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখলাম। ঠিকই বলেছেন মৌমিতা, এটি কিন্তু আমরা প্রথম, সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রথম দেখাতে পারলো যে বিটিভির ভিতরে কি হয়েছিল। কারণ আপনি জানেন সেই বাড্ডা থেকে শুরু করে আমরা রামপুরা রোড পর্যন্ত পুরো বিস্তীর্ণ এলাকায় কিন্তু 3 দিন ধরে এক ধরনের অবরুদ্ধ দশা ছিল। কোনো লোক সেখানে যেতে পারছিল না। আমাদের সংবাদকর্মীরা দফায় দফায় গিয়ে সংবাদ সংগ্রহের চেষ্টা করেছিল, তাদেরকে প্রতিহত করা হয়েছে, মার দেওয়া হয়েছে, আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমাদের ড্রোন ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোভাবেই সেই ফুটেজ পাওয়া যাচ্ছিল না। আজকে আমরা ভিতরের কিছু সিসিটিভি ফুটেজ পেলাম এবং সেটি সম্ভবত প্রথম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রকাশ করলো। এবং দর্শকরা দেখলে বুঝতে পারবেন যে ভিতরে কী নৃশংসতা চালিয়েছে এবং কারা চালিয়েছে। এদের চেহারা দেখা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে স্পষ্টত তারা পূর্ব পরিকল্পনা করে এখানে এসেছে। কারো মাথায় হেলমেট দেখা গেছে। বুঝতে পারেন যারা পরিকল্পিতভাবে হামলা করতে আসে তাদের নিজেদের মাথাটা সুরক্ষার জন্য তারা মাথায় এই ধরনের হেলমেট পরে আসে এবং তাদের যে প্রস্তুতি ছিল এবং পূর্ব পরিকল্পনা ছিল সেটি পুরোপুরি এই ছবি থেকে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন। তাদের বয়স 30, 35 কিংবা এইরকম। যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা কলেজের ছাত্র যারা আন্দোলন করেছিল তাদের 24-25-এর বেশি বয়স হওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি এখানে আরও বেশি বয়স্ক লোকজন এসে হামলা করেছে। আমরা যেটি আশঙ্কা করেছি, এবং শুধু আমরা না, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে নিশ্চিত হয়েছে যে এখানে জঙ্গিদের সম্পৃক্ততা ছিল এবং জঙ্গিরা যে কায়দায় মুহূর্তের মধ্যে আগুন লাগিয়ে মুহূর্তের মধ্যে সব ভস্ম করে দেয়, ঠিক এই কায়দায় সেখানে হামলা হয়েছে। আপনি জানেন বিটিভি অর্থাৎ আমাদের অস্তিত্বের সাথে বিটিভির অস্তিত্ব মিশে আছে। কারণ এখানে সুরক্ষিত আছে আমাদের জাতীয়, আমাদের শিল্প, সাহিত্য, কৃষ্টির অনেক দুর্লভ ছবি, যেগুলো আর কোথাও সম্ভবত রাখা হয় না। বাংলাদেশ টেলিভিশনে রাখা হয়। এমনকি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য সবই সেখানে সংরক্ষিত থাকে। এমনকি আমাদের দেশের যে বেসরকারি টিভি চ্যানেলগুলো হয়েছে তারাও অনেক সময় বিটিভি থেকে পুরনো ফুটেজ ধার করে এনে আমরা আমাদের প্রয়োজনে আমরা সম্প্রচার করে থাকি। তো সুতরাং যে একটি সুরক্ষিত আর্কাইভ সেটি নষ্ট করার চেষ্টা হয়েছে। অর্থাৎ আমাদের জাতীয় জীবনের প্রতি একটা হুমকি, অর্থাৎ জাতীয় সম্পদ যেমন ধ্বংস করা হয়েছে, আমাদের কৃষ্টি ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছে। আর বিটিভিতে কখনো হামলা হয়েছে নিশ্চয় আপনি শুনেননি। শুধুমাত্র এইরকম একবার বেদখল হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে গিয়ে দেশ দখল করার নিজেদের অস্তিত্ব জাহির করেছিল, জাতির উদ্দেশ্যে বক্তৃতা করে জানান দিয়েছিল যে তারা এখন রাষ্ট্র ক্ষমতায়। আমার মনে হয় এই জঙ্গিদেরও এরকম একটা পরিকল্পনা ছিল যে কোনো না কোনোভাবে তারা যদি আমাদের সম্প্রচার কক্ষ পর্যন্ত চলে যেতে পারত, তাহলে হয়তো তারা জাতিকে বুঝিয়ে দিত যে দেশটা এখন তাদের দখলে। যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে রাতের বেলায় একটা বিজিবির একটা অভিযান চালানোর পরেই তারা কিছুটা পালিয়ে গেছে এবং বিটিভিকে সুরক্ষা করা হয়েছে। আমার মনে হয় এটি যদি সম্ভব না হতো আমাদের অন্যরকম একটি বাংলাদেশ দেখতে হতো একদিন। আশিস সৈকত, আমি যেটি আপনার কাছে জানতে চাই, আমরা আসলে এই যে সংকটের মুহূর্ত থেকে পুরোটা সময় ধরে দীর্ঘ সময় আমরা সবাই অফিস করছি, আপনি, মামুন আবদুল্লাহ, আমরা সবাই আছি। যখন ঘটনা ঘটেছিল তখনও কিন্তু আমরা অফিসে। ওই সময়টাতে আসলে আমরা যে পরিস্থিতি দেখেছি, আমরা কিভাবে আসলে ছবি ধারণ করার চেষ্টা করেছি এবং যে পরিস্থিতি ছিল সেই বিষয়গুলোতে আপনার কাছে একটু ফিরতে চাই। এবং কি মনে হয়েছে আপনার কাছে সেদিন? দেখেন, সেই দিনগুলো তো চলে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে গেছে। এবং কি দুঃসহ ঘটনা, সব তো আমরা দেখতে পাইনি। আজকে যে ভিডিও ফুটেজগুলো আমরা দর্শকদের দেখাতে পারলাম বা আমরা নিজেরাও নতুন করে দেখলাম, সেটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মানে এটা না দেখলে বিশ্বাস করা যায় না একজন র্যাব সদস্য যিনি জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তাকে যেভাবে আক্রমণ করে, তাকে যেভাবে রক্তাক্ত করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেটি কিন্তু কোনো সাধারণ মানুষের কাজ নয়। মানে এটি দেখলেই মানে এরপরে আমরা সায়দাবাদের পরে যাত্রাবাড়িতে রায়েরবাগে যে ছবিটি আমরা দেখলাম, এই ছবিটাও কিন্তু আমাদের কাছে নতুন। আমরা শুনেছিলাম যে একজন পুলিশ কর্মকর্তাকে মেরে সেখানে হত্যা করা হয়েছে, কিন্তু মেরে হত্যা করার পর কি পরিমাণ নির্মম নিষ্ঠুরতা হলে এরকম উল্টো করে একটা মানুষের মরদেহ একটি ফুটওভার ব্রিজ থেকে ঘন্টার পর ঘন্টার ঝুলিয়ে রেখে নিচে আবার উল্লাস করছিল। তো এটা তো কোনো সাধারণ মানুষের মনস্তাত্ত্বিকভাবে নেওয়া যায় না। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি না। আপনি ছবিটা দেখানোর সময় বারবার বলছিলেন যারা শিশু, যারা বয়স্ক মানুষ, তারা যেন না দেখেন অনুরোধ করেছিলেন, কারণ আমাদের সম্পাদকীয় নীতিতে এটি স্পষ্ট করি আমরা বলি যে আমরা এই ধরনের ছবি দেখাই না, দেখাতে চাই না। অনেকের পোড়া মুখ, আগুনে পুড়ে গেল সেই ঝলসানো মুখ আমরা দেখাতে চাই না। কিন্তু আজকে শুধু একটা কারণেই দেখাতে আমরা বাধ্য হচ্ছি, যে আসলে কি ভয়াবহ অবস্থায় ঠেলে দিয়েছিল তারা বাংলাদেশকে। তাৎক্ষণিকভাবে যদি আসলে ওই সময় যদি প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা না নিতেন, ওই দিন যদি কারফিউ জারি না হতো, ওই দিন যদি সশস্ত্র বাহিনী মোতায়েন না হতো, তাহলে আমাদের কি ভয়াবহ এক বাংলাদেশ অপেক্ষা করছিল আমরা কিন্তু শুধু অনুমানই করতে পারি। একটু আপনার কাছে ফিরবো আমি একটু পরে, এই যে একটুখানি মনে করে দিয়ে আমি আসলে যাব একটি সংবাদ রয়েছে সেটি জানাতে চাই। দেখবেন যে যেদিন ভিটিভিতে আগুন লেগেছিল সেদিন কিন্তু ফায়ার সার্ভিসকেও যেতে দেওয়া হয়নি, আগুন যেন নিভতে না পারে। শুধু ফায়ার সার্ভিসকে এখানে যেতে দেওয়া হয়নি তা নয়, ফায়ার সার্ভিসকে যখন বসিলায় যাচ্ছিল, আমি যে এলাকায় থাকি তার এলাকা পাশ দিয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যারা কর্মী থাকে গাড়িতে, তারা কিন্তু একটা দক্ষ জনবল থাকে, যারা কিন্তু এই ধরনের প্রশিক্ষিত জনবল, তারা কিন্তু এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সমর্থ। কিন্তু তারা কিন্তু পালিয়ে কোনোভাবে জীবন বেঁচেছে। তাদের এই গাড়িগুলিকে, ফায়ার সার্ভিসের গাড়িগুলিকে কিন্তু পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকেও আসলে আক্রমণ করা হয়েছে এবং তারাও আসলে যান বাঁচানোর জন্য তারা পালিয়ে গেছেন। না, যেটি বলছিলাম যে দেখেন যে তাদের হাত থেকে র্যাব রক্ষা পায় নাই, পুলিশ রক্ষা পায় নাই, তাদের হাতে ফায়ার সার্ভিস রক্ষা পায় নাই, তাদের হাত থেকে বিটিভি রক্ষা পায় নাই, তাদের হাতে সরকারি কোনো স্থাপনা রক্ষা পায় নাই। তাদের হাতে যেভাবে নৃশংসভাবে দেখেন দুর্যোগ ত্রাণ অধিদপ্তর, সেটা তো একটা নিরপরাধ মন্ত্রণালয়, নিরপরাধ অধিদপ্তর। তারা কি করে? তারা দুর্যোগে এইসব গাড়িগুলো, যানবাহনগুলো দিয়ে মানুষকে দ্রুত খাদ্যশস্য পৌঁছায়, সাহায্য পৌঁছায় দুর্গত মানুষের কাছে। সেই গাড়িগুলোকে তার টার্গেট করেছে। মোটা দাগে যদি আপনি বলেন কেন করলো, তাহলে তারা আসলে সরকারকে বা রাষ্ট্রযন্ত্রকে কলাপস করে দিতে চেয়েছিল, আটকে দিতে চেয়েছিল। আমি মনে করি, আমি আসলে আলোচনাটা এখানে বাড়াতে চাই না, এই বিষয় নিয়ে আমরা অনেকবার কথা বলছি, কিন্তু আমি খালি বলি যে গণমাধ্যমের কাজ কিন্তু এই জিনিসগুলো তুলে ধরা। আমরা কিন্তু সেই কাজটি করছি এবং করে যাচ্ছি। আজকেও যে ফুটেজগুলো আমরা আমাদের সম্পাদকীয় নীতিতে যায় না, তারপর আমরা দেখাতে বাধ্য হয়েছি এই কারণেই, যাতে রাষ্ট্র যেন এই বিষয়গুলো দেখে একটা স্থির জায়গায় যেতে পারে এবং তারা যেন নিরপেক্ষ সুষ্ঠু একটা তদন্ত করে, যারা দায়ী এই ঘটনার সঙ্গে, যারাই দায়ী হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পথেরই মানুষ হোক, তাদের কিন্তু দুষ্কৃতিকারী বিবেচনা করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির মোকাবেলা করতে হবে। যদি ভবিষ্যতের বাংলাদেশকে আপনি বাঁচাতে চান, ভবিষ্যতের বাংলাদেশকে যদি শিশুদের উপযোগী করতে চান, তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির বিধান করতে হবে, যাতে আর কোনো দুষ্কৃতিকারী এরকম মাথাচাড়া দিয়ে ওঠার সাহস না পায়। মামুন আব্দুল্লাহ, আমি একটু আসলে আপনার কাছে এটাই বলবো যে একটু পরিষ্কার করে বলতেন যে আমরা যে দায়িত্বের জায়গায় রয়েছি, আমরা আসলে এই সার্বিক সময়টাতে কতটুকু দেশের কল্যাণ, তথ্য সরবরাহের ক্ষেত্রে যে দায়িত্বপূর্ণ আচরণের জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি, সেই জায়গাটা যদি একটু পরিষ্কার করতেন, জনসাধারণ, শিক্ষার্থী সবাই এই সার্বিক পরিস্থিতির মধ্যে আসলে আমাদের দায়িত্বটুকু আমরা পালন কি করেছি। দেখুন, আমরা চেষ্টা করেছি। অনেকে বলতে পারেন আমরা কারো পক্ষ নিয়েছি, কারো বিপক্ষ নিয়েছি, মনে হতে পারে, কিন্তু আমাদের কথা স্পষ্ট, আমরা একটা পক্ষ নিয়েছি, আমরা দেশের পক্ষ নিয়েছি। দেশের সম্পদ যখন বিনষ্ট হচ্ছে, নাগরিক সুবিধা যখন নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাকে বিপদে সাহায্য করার জন্য যে হাসপাতালের অ্যাম্বুলেন্স ভেঙে দেওয়া হচ্ছে, যে ফায়ার সার্ভিস আমার আগুন নিভাতে আসবে তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যে দুর্যোগ ব্যবস্থাপনা, আমি দুর্যোগকালে, আপনি জানেন বাংলাদেশ দুর্যোগ প্রবণ অঞ্চল, প্রতি বছর কোনো না কোনোভাবে ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, নানা ধরনের বিপর্যয়ের, প্রাকৃতিক বিপর্যয় আমাকে পড়তে হয়। সেই জন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে, যাতে দুর্যোগের সময় আমাদের সাধারণ মানুষ
আশ্রয় পায়, খাদ্য পায়, সেই ব্যবস্থা তারা সিটে পুড়িয়ে দিয়েছে। যদি এইসব হয় তাহলে আমরা ধরে নিব এটি রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ, রাষ্ট্রের উপর হামলা। তো রাষ্ট্রের উপর যখন হামলা হয় আমাকে রাষ্ট্রের পক্ষ নিতে হবে। আমি কোনো দল বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি বলি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটা বাংলাদেশ। এই দেশের মর্যাদা রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। নাগরিকের সেই দায়িত্ব বোধ থেকে আমরা একটা অবস্থান নিয়েছি। আমরা চাই দেশ রক্ষা করতে হবে, দেশের সম্পদ রক্ষা করতে হবে। আজকে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তারা চলে যাবে, হয়তো একটা সময় এসে গণতান্ত্রিক পদ্ধতির নিয়ম হচ্ছে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু এই দেশের সম্পদ তো দেশের মানুষ ভোগ করবে। মেট্রো রেল তো শুধু আওয়ামী লীগ ভোগ করে না, বিএনপি, জামাত, জঙ্গিরাও ব্যবহার করে। তাহলে সেই মেট্রো রেলের স্টেশন কেন জ্বালিয়ে দেওয়া হবে? যে এলিভেটেড এক্সপ্রেস সেটির যে টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া হলো, কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে? তার মানে মানুষের সুযোগ সুবিধাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। তখন আমরা আমাদের এডিটোরিয়াল পলিসি থেকে আমরা নিলাম যে আমরা রাষ্ট্রের পক্ষে অবস্থান নিব। রাষ্ট্রের সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে চিহ্নিত করব, তাদেরকে বেশি করে আমাদের টেলিভিশনে দেখার চেষ্টা করব, যাতে করে জনমত সৃষ্টি হয় যে আমরা রাষ্ট্রের পক্ষে আছি, মানুষও যেন রাষ্ট্রের পক্ষে আছে। আমরা জানি আমাদের এই প্রচারণার বিষয়টি মানুষ সহজভাবে নিয়েছে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নিয়েছে। একটু যুক্ত করতে চাই মামুন আব্দুল্লাহ, যে আমরা গণমাধ্যম কর্মীরা যারা কাজ করেছি মাঠে, বেশ কিছু ঘটনা আমাদের সাথে ঘটেছে যে কোথাও কোথাও আসলে দুর্বৃত্তরা আমাদের সহকর্মীকে আটকে বলেছে তাদের পক্ষে লাইভ করবার জন্য। এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জায়গাটা পরিষ্কার করা হয়তো প্রয়োজন যে আমরা গণমাধ্যম কর্মীরা কতটুকু ঝুঁকি নিয়ে তথ্য উঠিয়ে এনেছি এবং সেটা প্রচার করছি, এবং সার্বিক সহিংসতার রোধে আসলে কতটুকু প্রচার করা যায় না যায় সেটার এডিটোরিয়াল পলিসি আমরা ফলো করছি। সেই প্রসঙ্গে আশিস চক্রবর্তী আপনার কাছ থেকে জানতে চাইব। দেখেন, গণমাধ্যম কর্মীরা কিন্তু একবারে শুরু থেকেই বা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু সব খবরই প্রচার করার চেষ্টা করে, এবং আমরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু সবসময় সেই ধারাটি অব্যাহত রাখার চেষ্টা করেছি। যে কোনো রাজনৈতিক আন্দোলন কিন্তু আমরা একেবারে নিরপেক্ষভাবে, একেবারে নির্বিকারভাবে যে ঘটনাটি ঘটে সেটিই তুলে ধরার চেষ্টা করি। কিন্তু যেটি মামুন ভাই বলছিলেন, কিন্তু যে কোনো এই আন্দোলনটি যখন রাষ্ট্রের পক্ষে চলে যায়, দেশের জনগণের বিরুদ্ধে চলে যায়, গণমাধ্যমের বিরুদ্ধে চলে যায়, তখন তো আর এটিকে পক্ষ নেওয়ার বা এই জায়গায় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আমাদের শুধু বিটিভি আক্রান্ত হয় নাই, সেদিন কিন্তু আরও ৩-৪টি টেলিভিশন চ্যানেল কিন্তু সেদিন রাতে আক্রান্ত হয়েছিল। তারা বাতি বন্ধ করে দিয়ে অনেকটা অসহায়ভাবে তারা আত্মরক্ষা করার চেষ্টা করেছে। তো এই যারা এই ধরনের সহিংস ঘটনা ঘটিয়েছে তাদের পক্ষে তো আর বাংলাদেশের গণমাধ্যম থাকবে না। মানে এটা কিন্তু খুব পরিষ্কার, সেটা শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর কোনো দেশের গণমাধ্যমই তার দেশের রাষ্ট্র বা তার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান যারা নেয় সেই শক্তির বিরুদ্ধে কোনো দিন থাকেনি, থাকবেও না। বাংলাদেশের গণমাধ্যমও সবসময় তাই ছিল, এবং 1971 সালে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে, আমাদের কিন্তু সেই অহংকার, আমরা সেই গর্ব আমরা বয়ে বেড়াচ্ছি। কারণ বাংলাদেশও কিন্তু সেই দিন, যেদিন পাকিস্তান থেকে বাংলাদেশ মুক্ত হয় 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, সেই দিন কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়েছিল সেই গণমাধ্যম। সেই সময়কার গণমাধ্যম, আপনি ইত্তেফাক বলেন, সংবাদ বলেন, ওই সময়ের যে গণমাধ্যম, তখন এত টেলিভিশন ছিল না, সেই গণমাধ্যম কিন্তু সেই মানুষের কণ্ঠস্বরকে ধারণ করেছিল। আমরা এখনো কিন্তু আরেকটি বিষয় আমি আসলে উল্লেখ করতে চাই যে এটা যখন সংকট তৈরি হয় তখন আসলে গণমাধ্যমও কিন্তু বোঝার চেষ্টা করে যে কতটুকু প্রচার করলে কোন দিকে যেতে পারে, অর্থাৎ দেশের স্বার্থ চিন্তা করে সেটি ডেফিনেটলি। যে জায়গায় আপনার রাষ্ট্রকে যারা আঘাত করে সেই জায়গায় তো আর মানে নিরপেক্ষতার কোনো সুযোগ নেই, সেই জায়গায় অবশ্যই পক্ষ। সেই জন্য অবশ্যই আমার পক্ষ বাংলাদেশের পক্ষে, অবশ্যই আমার যতটুকু আমার কাজ করার যে সক্ষমতা সেটা বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত হবে। আশিস চক্রবর্তী, আপনার নিশ্চয়ই মনে আছে আমরা সারা রাত জেগে আমরা নিউজ সম্প্রচার করেছি, নিরবিচ্ছিন্নভাবে পাঠকদের, দর্শকদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি, কারণ এটি আমাদের আর কোনো উপায় ছিল না। মানুষের সামনে টেলিভিশন ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে আমাদের দৃষ্টিকোণ থেকে সব কিছু তুলে ধরার, এবং আমরা চেষ্টা করেছি যে সত্যটা তুলে ধরার কী হচ্ছে সীমিত সামর্থ্য দিয়ে। আপনি যাওয়ার সময় বাসায় আপনার অনেকবার তল্লাশির মধ্যে পড়েছিলেন, আমাদের আরেক সহকর্মীর পায়ের গোড়ায় ককটেল ফেটেছে, তারপরে কিন্তু আমরা বন্ধ করিনি, আমাদের টেলিভিশন বন্ধ করিনি, আমরা আমাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনার মনে আছে একটি টেলিভিশন যখন সম্প্রচার করছিল কোর্টের রায়টি, আমাদের সুযোগ ছিল না সেটি করার, আমরা তাদের থেকে ধার নিয়েছি। পরবর্তীতে আমরা যখন আরেকটা অনুষ্ঠান আমাদের বিশেষ ব্যবস্থাপনায় করেছিলাম, অন্যান্য টেলিভিশনগুলো আমাদের থেকে ধার নিয়েছে। অর্থাৎ সব সংবাদ মাধ্যম নিজেদের মধ্যে
সহযোগিতার মাধ্যমে একটি আমরা সংগঠ উত্তরণের চেষ্টা করেছি। যেটি আমরা দেখলাম যে কারফিউ চলাকালীন একেবারে অনেকটাই বলছে যে আপনারা ছবিতেই দেখছিলাম যে স্বাভাবিক জীবনযাপন, অর্থাৎ মানুষের ভেতর যে একটা হাঁসফাঁস তৈরি হয়েছে, সংকট থেকে মুক্তির যে তাদের ভেতরে একটা প্রত্যাশা, সেটার প্রভাব কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু কারফিউ মানছেন নাই বলা যায়, অর্থাৎ তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাইছেন বলে মনে হয়। মৌমিতা, আপনার নিশ্চয় মনে থাকতে পারে এই দেশে কারফিউ কিন্তু নতুন না। অতীতেও আমরা যখন দেখেছি 2006 সালে এর আগে এরশাদ যখন ক্ষমতা আসলেন তখনও কারফিউ দেওয়া হয়েছিল। তখন কারফিউ মানে তখন খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতেন না। কিন্তু এইবারকার কারফিউ একটু অন্যরকম, মনে হচ্ছে যেন জনবান্ধব কারফিউ, অর্থাৎ মানুষ যে যার প্রয়োজনে যে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে তাকে খুব বেশি বাধার মধ্যে পড়তে হচ্ছে না। আর রাস্তাঘাটে তো মানুষ প্রয়োজন ছাড়া বেরোবে না, আপনি জানেনই এই পরিস্থিতিতে। যাদের তারা প্রায় 6 দিন ধরে ঘরবন্দি অবস্থায় ছিলেন, তারা এখন জরুরি প্রয়োজনে বেরোচ্ছে কিংবা তাদের যে কাজগুলো আটকা পড়েছে সেটা বেরিয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এই ক্ষেত্রে কোনো বাদ সাধছে না, কারণ মানুষ কাজ ছাড়া তো বেরোবে না, এটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে। তো এই যে কারফিউ এবং আগের কারফিউ, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স মনে হচ্ছে। কারণ কারফিউ যে একটা আতঙ্কেরও নাম ছিল, কারণ যখন তখন আমরা দেখতাম সেনাবাহিনী আটক করে তাদেরকে আটকে রাখতো কিংবা নাজেহাল করতো। আমরা দেখেছি অতীতে কারফিউর সময় রাস্তায় কান ধরে উঠবোস করাতেও দেখেছি, এবং নারীদের যে কারফিউ পাঠ ছাড়া যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকেও নানাভাবে নাজেহাল করার চিত্র আমার এখনও মনে আছে, যে সংবাদপত্রের পাতায় ছাপা হয়েছিল। কিন্তু এই চিত্র তো এবার কারফিউতে আমরা দেখছি না। এইটার নিশ্চয়ই আশিষ্যকতা, আপনারও দীর্ঘ অভিজ্ঞতা আছে সাংবাদিকতা, এই পার্থক্যটা কেন হচ্ছে কি মনে হয় আপনার? না দেখেন, এরশাদের সময়ের যে কারফিউ বা জিয়াউর রহমানের সময়ের যে কারফিউ, সেই কারফিউর সঙ্গে এই কারফিউর একটু ভিন্নতা হলো যে তখন কিন্তু একটি সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করেছিল এবং তার পরবর্তীতে কারফিউ দেওয়া হয়েছিল। 2007 সালে কারফিউটা পুরোপুরি সেনাবাহিনী ক্ষমতা দখল না করলেও একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলে কিন্তু ক্ষমতা টেক ওভার করেছিল। আর বর্তমান যে সরকার, এটি কিন্তু একটি গণতান্ত্রিক সরকার, তারা কিন্তু কারফিউ জারি করেছে এটি যেমন ঠিক, পাশাপাশি কিন্তু তারা সেনাবাহিনী মোতায়েন করেছে আবার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করার জন্য। মানে একজন জেলা প্রশাসক বা একজন পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের নির্দেশ বা পরামর্শ অনুসারে তারা কাজ করছেন। এবং আপনি যদি দেখেন যে 2000 সালের আগের যে সেনাবাহিনী আর বর্তমানের যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারা কিন্তু এক না। আপনি রাস্তায় বেরোলেই তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তারা কিন্তু অনেক প্রশিক্ষিত। তাদের কথাবার্তা চাল চলন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই সেনাবাহিনী আর সেই সেনাবাহিনীর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারফিউর সময় কিন্তু আপনি রাস্তায় বেরিয়েছিলেন, আপনিও সেনাবাহিনীর চৌকিতে, নিরাপত্তা চৌকিতে পড়েছিলেন, আপনার সাথে কেমন ব্যবহার করেছিল তারা? এইবার আমি তো দেখেছি যে সেনাবাহিনীর যে যাকেই সেনাবাহিনী আটকাচ্ছে তাকে যৌক্তিকভাবে কথা বলে এবং তাদেরকে কিন্তু যাওয়ার রাস্তা করে দিচ্ছে। এবং আমার কাছে মনে হয়েছে এবারের কারফিউটা অনেকটা প্রো পিপল কারফিউ। এবারে কারফিউ দেওয়ার পরে কারফিউ দিলে মানুষের মধ্যে অস্বস্তি নামে, এবার কিন্তু কারফিউ দেওয়ার ফলে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। মানে একটা সন্ত্রাসের মধ্যে যেমন মানুষ পড়ে গিয়েছিল, অরাজক পরিস্থিতির মধ্যে যেটা মানুষের কাম্য না, কারো কাম্য না, তো সেই জায়গা থেকে কারফিউটা বা সেনাবাহিনী মোতায়েনের পর কিন্তু এক ধরনের স্বস্তির জায়গায় মানুষ এসছে। ফলে কিন্তু কারফিউটা মানুষ যত না বিরক্ত হওয়ার কথা, আমরা কিন্তু বিরক্ত হচ্ছে স্বস্তিও দেখছি। আর সেনাবাহিনীও কিন্তু, সশস্ত্র বাহিনীও যারা মাঠে কাজ করছেন বা আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যারা মাঠে কাজ করছেন, তারাও কিন্তু সাধারণ মানুষের সেই স্বস্তিটা দেওয়ারই চেষ্টা করছেন। যেটি আমাদের সহকর্মী বলছিলেন যে মানুষটি সকালে কারফিউর পরে অফিসে গেছেন, তার ফিরতে যানজটে পরে দেরি হচ্ছে, কিন্তু কারফিউর সময়সীমা 5টায় শেষ হয়ে গেছে, কিন্তু তাকে তো বাড়ি ফিরতে হবে, এটা একটা যৌক্তিকতা আছে। ফলে সেটি কিন্তু সেনাবাহিনী মেনে নিয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা, এবং তাকে বাড়ি যেতে সহায়তা করছেন। এটি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও যেমন বাংলাদেশের পক্ষে নেমে মানুষকে সহায়তা করার চেষ্টা করছে। গণমাধ্যম হিসেবে আমরা আগে যে আলোচনাটি করছিলাম, আমরাও মনে করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটির বিরুদ্ধে যদি যে কোনো শক্তি চালায়, তখন বাংলাদেশের গণমাধ্যম কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটির পক্ষে এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে মাঠে থাকবে এবং আছে। এবং সশস্ত্র বাহিনী যেভাবে মানুষকে সাহায্যের হাত বাড়াচ্ছে, আমরাও কিন্তু এরকম ফুটেজ, বিভিন্ন আমাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরাও সরকারকে সহায়তা করার চেষ্টা করছি, রাষ্ট্রকে সহায়তা করার চেষ্টা করছি। এখন রাষ্ট্রের দায়িত্ব হলো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। নিশ্চয়ই। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছে আমি যেটি জানতে চাই যে গণমাধ্যম যে কতটা সংকটে আবশ্যকীয় সেটির প্রয়োজনীয়তা আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং এই যে পরিত্রাণের পথ আমরা খুঁজছি,
আবারও যেন কোনো ধরনের জঙ্গি হামলা বা এই সংকটের মুখে আমাদের পড়তে না, স্থায়ী সমাধানের পথ আসলে কোথায়? এই দুটি প্রশ্ন তো আপনার কাছে দেখুন, নিয়ে আমরা আসলে শেষ আপনাদের করব। অনেকের মনে হতে পারে যে যারা আন্দোলন করছে কিংবা যারা নাশকতা করছে তাদের কথা আমরা দেই নাই কেন, তাদের ছবি দেখাই নাই কেন, তাদের পক্ষে কেন বলি নাই। তাদের তার কাছাকাছি তো যেতে পারি নাই আমরা কোনোভাবে। দূর থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, দূর থেকে লাঠি দিয়ে তেড়ে এসেছে, দূর থেকে আমাদের গাড়ি ভেঙে দিয়ে আমাদেরকে গাড়ি থেকে নামতে বাধ্য করা হয়েছে। আমি যদি আপনার কাছাকাছি পৌঁছতে না পারি, তাহলে আপনার বক্তব্য কিংবা আপনার দাবি দেওয়া কীভাবে আমি পেশ করব? আমরা তাদের কাছে তারা যেতে দেয় নাই। তারা যেহেতু ছাত্র না, সেই জন্য সম্ভবত তারা দেয়নি। কারণ এর আগে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, আপনি দেখেন বুধবারের আগ পর্যন্ত কিন্তু আমাদের সহকর্মীরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছে। কোথাও কোনো আমাদের এক সহকর্মী তো টানা 3 সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এদেরকে কভার করেছে, যে কোটা সংস্কারের আন্দোলনের যেই আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, সেটাকে আমরা ব্যাপক প্রচার দিয়েছি এবং জনমত সৃষ্টির সপক্ষে আমরা কাজ করেছি। তারাও আমাদের সহযোগিতা করেছিল। যেই বুধবারের পর থেকে নাশকতার দিকে গেল, এরপর আর কিন্তু শুধু আমরা না, কোনো সংবাদ মাধ্যম তাদের কাছাকাছি যেতে পারলো না। আসলে তো তারা গণতান্ত্রিক সহায়ক শক্তি না। যদি গণতান্ত্রিক সহায়ক শক্তি হতো, তারা মিডিয়াকে তাদের কাছাকাছি গিয়ে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপনের সুযোগ করে দিত। তারা তো ছিল একটা ভয়ঙ্কর একটা শক্তি, যেটি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের জন্য পরিকল্পনা নিয়ে নেমেছে। সুতরাং তারা তো সংবাদ মাধ্যমকে দেয় নাই। আপনি দেখেছেন আমাদের 5টি গাড়ি নষ্ট করা হয়েছে, আমাদের 5টা গাড়ি বসে গেছে, এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি, কারণ দোকানপাট এখনো স্বাভাবিক হয় নাই। আমাদের 6 জন সহকর্মী অসুস্থ হয়ে পড়ছেন, আহত হয়েছেন। আজকে একজন এসেছেন এতদিন পর, তার সাথে আমি কথা বলছি, সে বলছে না, এখনো পুরোপুরি দায়িত্ব পালনের উপযোগী না। তো এইসব পার করে আমাদের দায়িত্ব পালন করতে হয়েছে। গণমাধ্যম ছাড়াও যে সমস্ত সংকট আসলে চিত্র যদি আমরা না দিই, তাহলে তার সম্ভব না আসলে কোনো কিছু তুলে ধরা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে বসে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে।